এই ঘোর কলিযুগে স্বয়ং মা দুর্গার দর্শন পাওয়া কি আদৌ সম্ভব, যেখানে আজ চারিদিকে শুধুমাত্র হিংসা এবং মারামারিতে সমস্ত মানব সমাজ বিষাক্ত হয়ে উঠেছে? সেই মানব সমাজে মা দুর্গার প্রত্যক্ষ দর্শন পাওয়া কি আদৌ সম্ভব? কিন্তু ঠিক এমনটাই হয়েছে আমাদেরই দেশে। বিশালগড়ের ক্লাস নবম শ্রেণীর ছাত্র মনোজিতের স্বপ্নে প্রায়শই একটি নারী মূর্তি কেঁদে কেঁদে মনোজিৎকে ডাকত। সে মনোজিৎকে কাঁদতে কাঁদতে বলতো, আমাকে উদ্ধার কর, আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আয়, বাড়িতে নিয়ে এসে আমাকে পুজো কর। কিন্তু মনোজিৎ কোনো কিছুতেই কিছু বুঝে উঠতে পারত না। ছোটবেলা থেকেই মনোজিতের ধর্মকর্ম এবং পুজো আর্চার প্রতি খুবই টান ছিল। সে মা দুর্গার পুজো করত এবং টিভিতে ঠাকুর ভগবানের সিরিয়াল দেখতেও সে খুব পছন্দ করত। তার দেবদেবীর গল্প শুনতে এবং দেবদেবীর বই পড়তেও খুব ভালো লাগতো। কিন্তু তার সাথেই যে এমন অলৌকিক একটি ঘটনা ঘটতে চলেছে, সে কোনোদিনও কোনো কালেও তা আন্দাজ করতে পারেনি। মা দুর্গা নাকি জ্যৈষ্ঠ মাস থেকেই মনোজিৎকে স্বপ্নে দেখা দিচ্ছেন। মনোজিৎ দীর্ঘ 3 মাস ধরে ঠিক একই রকম স্বপ্ন দেখেই চলেছে। তার স্বপ্নে মা এসে নাকি কাঁদতে কাঁদতে বলেন, নদীর পাড়ে যা, সেখানে নদীর পাড়ে একটি কলস দেখতে পারবি, আর সেটা বাড়িতে নিয়ে এসে আমায় স্থাপন করে পুজো দিবি। মনোজিৎ ঘাবড়ে গিয়ে পুরো ব্যাপারটা পরের দিনই তার মাকে জানায়, কিন্তু মা তার কোনো কথায় বিন্দু মাত্র বিশ্বাস করে না। তার মা ভাবেন বেশি দেবদেবীর গল্প শোনার কারণেই হয়তো মনোজিৎ এইরকম বিদঘুটে স্বপ্ন দেখছে। তার মা তাকে বেশি ঠাকুর ঠাকুর করতে মানা করে এবং তাকে পড়াশোনায় মন দিতে বলে। যে কোনো মায়ের পক্ষে এটা ভাবা এবং এরকমটা বলা একদম স্বাভাবিক। মার কথাতে কিন্তু বিন্দু মাত্র শান্ত হয়নি মনোজিৎ। তার মন উসখুস করতেই থাকে, তার মন হয়ে ওঠে চঞ্চল। সে খালি ভাবতে থাকে যে মা কি সত্যি তাকে দর্শন দিয়েছেন, নাকি এটা শুধুমাত্র তার মনের ভুল। তারপরের রাত্রেও মনোজিৎ ঠিক একই রকমের স্বপ্ন দেখে। মনোজিৎ দেখে একটি নারী মূর্তি বসে রয়েছে মাথায় ঘোমটা টেনে, আর সেই নারী মূর্তি অর্থাৎ মা দুর্গা মনোজিৎকে বলেই চলেছেন, তুই আয়, তোর কোনো ভয় নেই, তুই আমায় উদ্ধার কর। এরপর মনোজিৎ ঘুম থেকে উঠে পড়ে এবং একা একাই তার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি নদী থেকে তুলে নিয়ে আসে সেই কলসটি। তুলে নিয়ে এসে স্থাপন করে তার বাড়ির কালী মন্দিরে। লাল কাপড়ে মোড়া সেই কলসিটিতে ছিল 3টি কড়ি। আসুন শুনে নেওয়া যাক মনোজিতের মুখেই তার সঙ্গে ঘটা এই অলৌকিক ঘটনাটির সম্পর্কে। আমার জ্যৈষ্ঠ মাসের থেকে এরকম স্বপ্ন দেখাইতেছে। তখন আমি তো তখন দেখছি না কে এটা কইতেছে, কিন্তু সুরটা শুনতেছি ঠিকই। ওইখান থেকে আনতাম নদীর পাড় থেকে। কি আনতা? ঘরটা। তখনকার জ্যৈষ্ঠ মাসে দেখছি এই স্বপ্ন, আবার আষাঢ় মাসে আবার একই স্বপ্ন দেখছি, এটাই। তখন শ্রাবণ মাসে দেখছি ওইখানে ঘরটা আনতাছি, পরে একটা সাপ উঠছে। তখনকার আমার সঙ্গে একজন গেছিল। তুমি স্বপ্নে দেখতেছো? হ্যাঁ হ্যাঁ। তখন আমি দেখছি না কেডা গেছিল। তখনকার আমার সঙ্গে যে গেছে, হ্যাঁ, সাপটা দেখতে মানে মাথা ঘুরে ফিরে গেছে, কিন্তু আমার এদিকে শরীরে দিয়ে লাগিয়ে গেছে সাপটা। আমিও ভয় পেয়ে গেছি গা, কিন্তু আমার কিচ্ছু হয়েছে না। তখনকার আমি ওইটা লইয়া আয়া পড়তেছি, আমি দেখতেছি। তখনকার শ্রাবণ মাস গেছে, আবার ভাদ্র মাসে আবার যখন মারে দেখছি পুরা না, মানে এরকম বয়ে রয়েছে, শাড়িটা এরকম, আর এমনি ঘুমটা দিয়ে বয়ে রয়েছে, শুধু এই জায়গাটা দেখছি। আর কানতাছে, গিয়ে আনতাম এটা নদীর ওই পাত্তিকা। তখনকার দেখলাম মার কাছে সব কইছি। তখন মা তোমার অনেক বাধা টাধা দিছে। কোন মায়ের মূর্তি দেখছো তুমি? চেহারাটা কোন মায়ের দেখছো? চেহারা এটা তো দেখছি শুধু মানুষের মতো বয়ে রয়েছে, ঘুমটা দিয়ে কানতাছে, আনতাম। তো এমন নাম কইছে, দুর্গা পূজা করতাম। তারপরে দিয়া মার কাছে কইছি, তোমার মার কাছে কইছি, মার কাছে কইছি, পরে মা বাধা টাধা দিছে, কত কিছু হইতে পারে, ভূত ফেরত। তখনকার শনিবারে দেখছি, তারপর রবিবারে, সোমবারে সকালবেলা, শনিবারে দেখছি, পরে সোমবারে। তখনকার দেখতেছি যে আমার স্বপ্নের ভিতরে কইতাছে আর কি, তুই কোনো ভয় পাইস না, আমি আছি, তিয়া। এরপর দিয়া আমি ঘুমাইতে উঠছি, পরে এরকম আমি স্বপ্নটা দেখে উঠতে গেছি, আমি ডরাইতেছি। কয়টা বাজে তখন? তখন তো আমি ঘড়ি দেখছি না, এমনি অন্ধকারই। অনুমান
অনুমান 3টা বাজবো। আচ্ছা, তখনকার আমি ওইটা ঠাম্মায় ডাক দিচ্ছি পরে আমি কই, ঠাকুমা আমার ডর লাগতেছে, একটু বাইরে চলো না। বাইরে গেছি, বাইরেটা এসছি পরে ঠাম্মা ঘুমাই গেছে গা, কইতে পারে না। তখনকার আমি হঠাৎ করে যে কিতা হইলো মানে এরপরে আমি কিচ্ছু কইতে পারি না। তখন এটা লইয়া আওয়ানোর সময় একটু কইতে পারে। মানে তুমি তখন এখান থেকে বাড়ি থেকে ওই নদীতে গেছো? হ্যাঁ হ্যাঁ। নদী কতটুকু দূর তোমার এখান থেকে বাড়ি থেকে? তো 1-1.5 কিলোমিটার হইব। তারপর এখানে গেছো, গিয়া কি নদীর মধ্যে তুমি কি পাইছো? যাওয়ানোর সময় তো আমি কিচ্ছু কইতে পারি না। হ্যাঁ, তখন ওই স্বপ্ন যে দেখছি ওইটা মানে যে জায়গাতে আসছিল ওই জায়গাতেই আসছিল। আর মানে তুমি যেরকম জায়গা দেখছিলা স্বপ্ন ওই জায়গাতে আসলো, কি জায়গাটা কিরকম আছিল? জায়গাটা তো এমনি বালু টালু আসছিল নদীর একদম কিনারে, বালু ফেকমারি ফুল টুইল আসছিল। ঘরটা পুরাটা ওইটার নিচে আসলো, শুধু উপরে কান্দাটা যে এটা বাইশা আসছিল। আবার ঘরটার ভিতরে বালু টালু আসলো। তুমি এটা পরিষ্কার করে নিয়ে এসো। হুম। তারপর তারপরে বাড়িতে আউনের সময় কইতে পারি। তখনকার অনেক সময় কইতে পারি ওইখানে রাখা মন্দিরের বারিন্দাতে রাখা। তখনকার আমি আমার সারা শরীরে ফেক বালু। তখনকার আমি মারে ডাক দিতাম আসছি। আমি ওই খাটে একলা ঘুমাইছি, ঠাম্মা ঘুমাইছি এই খাটো, আর মা বাবা ভাই এই ঘর ঘুমাইছি। তখনকার আমি মায়ের দরজার ডাক দিতেছি, মা উঠো না। মা কো এত সকালে এত সকালে মাস্টার নাই। এরপর আমি কই মা একটু উঠো না, দেখা যাও। তখনকার মা গিয়া দেখছে তো পাপারে ডাক দিচ্ছে। ঘরের মধ্যে কি আছিল? ঘরটার মধ্যে 3টা কুড়ি আছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটা যে মনোজিতের ঘর থেকে বেরিয়ে গিয়ে নদীতে যাওয়া এবং সেখানে গিয়ে কলসটি বাড়িতে নিয়ে আসা এসব কিছুই তার মনে ছিল না। যখনই সে ঘর থেকে বের হয় সে তার নিজের মধ্যেই ছিল না। বাড়িতে ফিরে এসে তার সম্পূর্ণ হুঁশ জ্ঞান আসে। সত্যি খুবই অবাক করার মতো অলৌকিক এবং চমৎকার একটি ঘটনা যা আমাদের সবাইকে চমকে দেয় এবং ভাবতে বাধ্য করে যে এই বিশ্ব সংসারে মা তার ভক্তদের কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই দর্শন দেয়, আর এটাই ঘটেছে বিশালগড়ে।